হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। আমার লাস্ট ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম জেকার সিলেবাসে কী আছে, কম সময়ের মধ্যে কিভাবে কি করতে হবে সেই নিয়ে আজকে রোডম্যাপ। তো সিলেবাসে টোটাল 10খানা কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্ট থেকে গত 4 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কতগুলো কোশ্চেন এবং কত কি মার্কস এসছে সেই নিয়ে আজকে অ্যানালিসিস করব। এবং আজকে ভিডিওটা লাস্ট অবধি সবাই দেখবে। লাস্টে গিয়ে আমি একটা রোডম্যাপ দেবো, যেখানে আমি এক্সপ্লেন করে দেবো একজন স্টুডেন্ট যার টার্গেট টপ 10-এ আসা কি টপ 50-তে আসা, সে কিভাবে পড়বে, আর একজন স্টুডেন্ট যার হয়তো টার্গেটেড কলেজ 500 র্যাঙ্কের মধ্যেই হয়ে যেতে পারে, সে কিভাবে পড়বে। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথম 4 বছর প্রিভিয়াস ইয়ার কেন স্যার? কারণ তার আগে যে জেকাটা হতো, অর্থাৎ 2021 সাল অবধি যে জেকা হয়েছে, সেখানে শুধুমাত্র ম্যাথমেটিক্স আর অ্যাপটিটিউড এই দুটো সাবজেক্ট ছিল। কিন্তু 2022 সালের জেকাতে সম্পূর্ণ সিলেবাস পাল্টে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের টোটাল 10খানা টপিক দেওয়া হয়েছে। অর্থাৎ ডেটা স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং C++, ইউনিক্স, সি প্রোগ্রামিং, COA, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, DBMS, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিন লার্নিং। তো এই টেবিলটা আমি এবং আমার টিম বসে বানিয়েছি 2022, 23, 24 এবং 25 এই 4টে বছরে ঠিক কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসছে এবং কোন কোশ্চেনের রেসপেক্টে কত নাম্বার। তোমরা দেখে নাও, সাদা কালারের যে মার্কগুলো করা আছে সেগুলো নাম্বার অফ কোশ্চেন, আর গ্রিন কালারের যে মার্কগুলো করা আছে মানে সবুজ কালারের যে নাম্বারগুলো লেখা আছে সেগুলো হচ্ছে মার্কস। তো এখানে 2022 সালের ডিএসএতে 10টা কোশ্চেন, ওপিতে 10টা কোশ্চেন, ইউনিক্সে 10টা কোশ্চেন, সিতে 10টা কোশ্চেন। ওকে, আর্কিটেকচার মানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের মাত্র 2টো কোশ্চেন এসছে। অপারেটিং সিস্টেমের 17খানা কোশ্চেন এসছে রুরাল, নেটওয়ার্কিংয়ের 11টা, ডিবিএমএস এর 9টা, বাদ বাকি দুটোতে 10টা করে। অর্থাৎ ডিএসএ, ওপি, ইউনিক্স, সি প্রোগ্রামিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং এই 6টা সাবজেক্টে টোটাল 10টা করে এসছে। বাদ বাকি নেটওয়ার্কিংয়ের 11টা, সিওএর 2টো এবং ডিবিএমএস এর 9টা। তো খেয়াল করে বুঝতে পারছো প্রতিটা সাবজেক্টে কিন্তু যদি তুমি গুরুত্ব দাও তাহলে সব সাবজেক্ট থেকে সমান নাম্বার পাবে না। আর এটা ভাবা সম্পূর্ণ ভুল। 10খানা কোশ্চেন মানে 100টা কোশ্চেন, 10খানা সাবজেক্ট মানে প্রতিটা সাবজেক্ট থেকে 10টা করে কোশ্চেন দেবে না। সাবজেক্ট ওয়াইজ লক্ষ্য করো, এরকম ভার্টিক্যালি জিনিসটাকে লক্ষ্য করো, বুঝতে পারবে। ডিএসএতে প্রথম বছর 10টা, পরের বছর 10টা, তারপরের বছর 11টা, লাস্ট ইয়ার 2025-এ 19খানা কোশ্চেন দিয়েছে। অর্থাৎ যদি কেউ মনে করে ডিএসএ থেকে মাত্র 10টা কোশ্চেন আসবে, সেটা কিন্তু ভুল। আচ্ছা, এটাও হতে পারে আমি এখানে যে অ্যানালিসিস করে ভাগটা বের করছি সেটা সবসময় যে ঠিক হবে বা সবসময় যে জেকা সেইভাবে কাজ করবে তা নয়। জেকার প্যাটার্নে করবে। কিন্তু আমরা এন্ট্রান্স এক্সাম পড়ছি বাবা, সেমিস্টার এক্সামের সাথে এন্ট্রান্স এক্সামের অনেকটা পার্থক্য। সেমিস্টার এক্সাম তুমি মার্কস তুলতে, ভালো রেজাল্ট করতে, ভালো গ্রেড পয়েন্ট পেতে যাও, কিন্তু এন্ট্রান্স এক্সামে তুমি যাই নাম্বার পাও না কেন, তুমি যদি ভালো র্যাঙ্ক না করো তুমি কোনো কলেজে ভর্তি হতে পারবে না। আর কলেজে ভর্তির জন্য শুধু র্যাঙ্কটা ম্যাটার করে না যে তুমি কত স্কোর করলে। কারণ আলটিমেটলি তুমি ফার্স্ট হও আর 25 র্যাঙ্ক করো, তার দুটোর ক্ষেত্রেই কিন্তু তুমি যাদবপুর পেতে পারো। আর তুমি যদি কোনো কারণে 45 র্যাঙ্ক করো আর এদিকে তুমি তার জায়গায় যদি 500 র্যাঙ্ক করো, 300 র্যাঙ্ক করো, তাহলে এই র্যাঙ্কের মধ্যে তুমি কিন্তু হেরিটেজ পাবে। অর্থাৎ এই যে বিষয়টা বললাম, এটা একটা এক্সাম্পল দিলাম। যখন আমরা কলেজের লিস্ট ওয়াইজ সাজাবো, কলেজগুলো কোন কোন নাম্বারে কোন কোন মার্কস হিসেবে পেয়ে এসছে 4 বছর ধরে, তখন আমরা ডিটেলস আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে। বাট আমার বক্তব্য হচ্ছে, স্ট্র্যাটেজি আর প্ল্যানিং ছাড়া কোনো একজন স্টুডেন্ট এন্ট্রান্স এক্সামে সাকসেসফুল হতে পারে না। দ্যাটস ওয়াই আজকে যে অ্যানালিসিসের ভিডিওটা হবে, সেই অ্যানালিসিসের ভিডিও থেকে আমরা বুঝতে পারবো মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো জেকার ক্ষেত্রে কী কী। 10টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নয়। দেখা যাক, এই টেবিলটার একটা স্ক্রিনশট সবাই দিয়ে রাখতে পারো। এই টেবিলের রেসপেক্টে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা আমরা অনেক সময় ধরে ডিটেলসে অ্যানালিসিস করে বার করেছি। প্রত্যেকটা সাবজেক্টের গত 4 বছরে কোথা থেকে কতগুলো কোশ্চেন এসছে, কোথা থেকে কত নাম্বার এসছে, তার একটা সুন্দর ম্যাট্রিক্স বানিয়ে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটাকে। এবার দেখে নেওয়া যাক এই টেবিল অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট কী কী। তো
তো আমার অ্যানালিসিসে বলছে এই বছর যদি আমি জেকা দিতে বসতাম বা আমার বাড়ির লোকের কেউ জেকা দিতে বসতো, আমি তাকে সব থেকে বেশি যে সাবজেক্টটা ফোকাস করতে বলতাম অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, সি প্রোগ্রামিং এবং ডিএসএ। কেন স্যার? কি কারণে? এটা অ্যাভারেজ চার্ট, এটা অ্যাভারেজ মার্কস, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই এটা অ্যাভারেজ মার্কস, অ্যাভারেজ। এটা কিন্তু এই যে 4 বছর ধরে যে ডেটাগুলো দেওয়া আছে, অর্থাৎ ডিএসএতে 11 নম্বর এসেছিল, 23 সালে 12 নম্বর, 24 সালে 12 নম্বর এবং 25 সালে 22 নম্বর। তো এই চারটেকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমরা ডিএস এর অ্যাভারেজ পাচ্ছি 14.25। অর্থাৎ চান্স আছে তুমি যদি ডিএসএ, কম্পিউটার নেটওয়ার্ক আর সি প্রোগ্রামিং এবং অপারেটিং সিস্টেম পড়ে যাও, তাহলে চারটের থেকে অলমোস্ট 50 থেকে 55 নাম্বার তুমি কমন পাবে। এটা কিন্তু প্রেডিকশন না, এটা লাস্ট 4 ইয়ার্সের ডেটা বলছে। তুমি যখন যেই মেন দিতে কেউ গেছে, যখন কেউ যেই অ্যাডভান্স দিতে গেছে, কি করা হয় লাস্ট 10 বছর, 15 বছর, 20 বছরের অ্যানালিসিসের উপর নির্ভর করে যে এখান থেকে এই কোশ্চেনটা আসবে। আমাদের জেকার কাছে মাত্র 4 বছর আছে এই সিলেবাসের, তাই ওই অ্যানালিসিসটা যদি আমরা করে যেতে পারি, কেন বেফালতু সময় নষ্ট করবো অন্য বিষয়? ধরো তোমার কোনো একটা টপিক পড়তে ভাল লাগছে না, এরকম প্রচুর ছেলে মেয়েদেরকে আমি শুনেছি বলতে যে দাদা আর্কিটেকচার খুব একটা ভালো লাগে না, কেমন একটা বোরিং লাগে, দাদা ইউনিক্স খুব একটা ভালো লাগে না, কেমন একটা বোরিং লাগে। তো আমার বক্তব্য হচ্ছে বাবা, আর্কিটেকচার, ইউনিক্স, ওপিতে যখন দেখতে পাচ্ছ অ্যাভারেজে এত কম নাম্বার দিচ্ছে, কেন এই তিনটেকে ফোকাস করছো? ফোকাস করো অপারেটিং কম্পিউটার নেটওয়ার্কসকে, অপারেটিং সিস্টেমকে, সি প্রোগ্রামকে, ডিএসএকে। এদের অ্যাভারেজ প্রত্যেকের 14 ওপরে। এই চারটেতে ফোকাস করো। আরও ফোকাস করো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ডিবিএমএস, মেশিন লার্নিং, এগুলোর উপরে। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যদি সাবজেক্ট বলো আমাকে, আমি কিন্তু অবশ্যই এই চারটেকে বলবো। কোনো একজন স্টুডেন্ট যে 1000 র্যাঙ্ক করতে চাইছো বা যে ফার্স্ট র্যাঙ্ক করতে চাইছো, প্রথমত ফার্স্ট র্যাঙ্ক যে করবে তাকে সব পড়তে হবে। কারণ ফার্স্ট র্যাঙ্ক বলাটা ভুল, ওটা তো লাকের ব্যাপার আলটিমেটলি, কারণ 0.25 জন্য ফার্স্ট আর সেকেন্ড হয়ে যেতে পারে। তো টপ 10-এ যারা আসতে চাইছো, টপ 10-এ আসতে গেলে কিন্তু বাবা তোমাকে 100+ স্কোর করতে হবে। আর 100+ স্কোর করতে হবে মানে কিন্তু তোমাকে সব পড়তে হবে, ওখানে নয় কিন্তু। দেখো একটা কথা মাথায় রেখো, একটা এক্সামে যদি 5000 কি 6000 ছেলে এক্সাম দেয়, যেখানে যদি 5 কি 6000 ছেলে এক্সাম দেয়, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট, ব্যাকআউট, এই টপ 4 গভর্নমেন্ট কলেজে চান্স পাবে কিন্তু হার্ডলি 100 থেকে 200 ছেলে মেয়ে। তারপরে অর্থাৎ যদি 5000 ধরা হয়, 200 বেরিয়ে যায়, বাদ বাকি 4500 কি হবে? ওই 4500 স্টুডেন্টের কথা মাথায় রেখে আমি এই অ্যানালিসিস এনেছি। কোনো দরকার নেই তো, ধরো তুমি এলিজেবল নাও যাদবপুর আর ক্যালকাটার জন্য, ধরো তুমি বিসিএ করেছো, তোমার ক্লাস 10-12-এ ম্যাথে 60%-এর নিচে ছিল, তুমি জানো তুমি যাদবপুর পাবে না। কম্পিউটার সায়েন্স অনার্স করনি বলে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি পাবে না। তুমি কল্যাণী পেতে পারো, ম্যাকআউট পেতে পারো। কল্যাণী ম্যাকআউটের প্লেসমেন্টের অতটা রেশিও ভালো না। তোমার টার্গেট হচ্ছে হেরিটেজ, টেকনোমেন, সল্টলেক, নারুলা, এই কলেজগুলো। আমি হেরিটেজ ধরে চলছি। তা তুমি যখন হেরিটেজ পেতে চাইছো, দেন তুমি কেন সব সাবজেক্টের লোড নেবে? কারণ তুমি যদি কোনো কারণে, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আবারও বলছি আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি মনে করো এখান থেকে আর্কিটেকচারটা পড়ে গেলে না, তুমি মনে করো এখান থেকে ইউনিক্সটা পড়ে গেলে না, স্যার হতেই তো পারে কোনো দিন আর্কিটেকচার আর ইউনিক্সের থেকে বেশি নাম্বার দিয়ে দিল, হ্যাঁ হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি 8টা পড়ে যাও, তাহলে এই দুটোতে যে সময়টা তোমার নষ্ট হবে, সেই সময়টা তুমি ওইগুলোতে দিলে আরও বেটার পারফর্ম করবে। এটাকে স্ট্র্যাটেজি বলে। কেউ কোনো দিনও সব পড়ে গিয়ে সবটা কমপ্লিট করতে পারে না। তুমি একটা ম্যাথ অনার্সের স্টুডেন্ট, তুমি একটা ফিজিক্স অনার্সের স্টুডেন্ট, তুমি 3 বছর 4 বছর ধরে ম্যাথ, ফিজিক্স এই সব পড়েছো, বা তুমি বিসিএতে সেভাবে কিছু পারফর্ম করতে পারোনি, তোমার বেস কাঁচা আছে, ভালো করে পড়া হয়নি কোনো কারণে, তুমি কেন সব সাবজেক্টে রিস্ক নিচ্ছ? একটা কি দুটো সাবজেক্ট বাদ দাও, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি 3টে সাবজেক্ট বাদ দিয়েও তারা ভালো র্যাঙ্ক করে দিয়েছে, 300-এর মধ্যে র্যাঙ্ক করে দিয়েছে। কারণ আলটিমেটলি এই র্যাঙ্ক ওয়াইজ কত র্যাঙ্কে কত মার্কস হলে, উল্টোটা বললাম, কত মার্কসে কত র্যাঙ্ক হবে, এই রিলেটেড একটা প্রেডিক্টেড ভিডিও আমি বানাবো লাস্ট 4 বছরের ডেটা রেসপেক্টে। তো আমার কেন যেটা মনে হয়, এই 4টে সাবজেক্ট, কম্পিউটার নেটওয়ার্ক, ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম এবং সি প্রোগ্রামিং, এবং তার সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিবিএমএস আর মেশিন লার্নিং, এই টোটাল 4টে, 3টে আর লাস্টের 3টে,
এর মধ্যে আমার মনে হয় এই 4টেকে খুব ভালো করে করা উচিত, তার সাথে এই 3টেকে করা উচিত। এই 3টেকে ভেবেচিন্তে হাত দেওয়া উচিত, কারণ অপারেটিং সিস্টেম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর্কিটেকচার, ইউনিক্স, এই 3টে মিলিয়ে যা সিলেবাস আছে অনেকটা সময় নষ্ট করবে তোমার। আই হোপ তুমি যদি এই 7খানা সাবজেক্ট পড়ে যেতে পারো, আমার মনে হয় তুমি যদি 7খানা সাবজেক্ট পড়ে যেতে পারো, তোমার পরীক্ষার হলে গিয়ে তুমি 100তে 120 নাম্বার আছে তো 100টা কোশ্চেনে, আই থিঙ্ক তুমি 80+ নাম্বার পেতে পারবে যদি এই 7টা সাবজেক্ট পড়ে যেতে পারো। কেন স্যার আপনি বলছেন 3টে সাবজেক্টে 40? এক্স্যাক্টলি, আমি কিন্তু 3টে সাবজেক্টে অ্যাভারেজ বেরোচ্ছে 9.75, 9.75, 9.25, হিসেব মতো কিন্তু 3×10 = 30 বাদ দেবার কথা। আমি কিন্তু ধরে নিলাম আরও বেশি কোশ্চেন দিয়েছে, 40 নাম্বার 3টে সাবজেক্টে বাদ গেল, তুমি 80 পেতে পারো। তুমি জানো 80 নাম্বার পেলে কত র্যাঙ্ক হতে পারে? 80 নাম্বার পেলে 100 থেকে 150-র মধ্যে র্যাঙ্ক হবে। গত 4 বছরের হিসাব তাই বলছে। তো আমার বক্তব্য হচ্ছে, বুদ্ধি দিয়ে কাজ করো, স্ট্র্যাটেজিক্যালি কাজ করো, প্ল্যানিংয়ে কাজ করো। সারা দিন ধরে বসে পড়ে গেলে হবে না, স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমার কাছে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি যদি জেকা পরীক্ষা দিতাম কি ফলো করতাম, আমি কিন্তু কাউকে মানে কোনো বায়াসনেস থেকে বা কাউকে ম্যানিপুলেট করছি না, আমি আমার থট দিচ্ছি। আমার মনে হয় কম্পিউটার নেটওয়ার্ক, আর্কিটেক্ট, ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, সি প্রোগ্রামিং মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট 4খানা সাবজেক্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিবিএমএস, মেশিন লার্নিং, এই 3টে, এই 7টা সাবজেক্টে সব থেকে বেশি ফোকাস করা উচিত। যদি এখানে কিছু ছাড়তে হয় আমি বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কারণ সব থেকে বড় সিলেবাস। কম্পিউটার আর্কিটেকচার একটা উইয়ার্ড সিলেবাস। ইউনিক্সের শুধু কমান্ড আছে, তুমি ইউনিক্সের রিস্ক নিতে পারো, কারণ ইউনিক্সে হাতে গোনা কমান্ড আছে, ও পড়তে বেশিক্ষণ সময় লাগে না, কমন কোশ্চেন আসে। তবে এই 7খানা সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট বাদ দেওয়া আমার মনে হয় না ঠিক হবে বলে। এই 4টার ছবি বা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আমরা খুব ভেবেচিন্তে প্ল্যান করে এই পুরো 4টা বানিয়েছি। এবার দেখা যাক এই ভিডিওর লাস্ট পোর্শন, অর্থাৎ রোড ম্যাপ অফ জেকা 2026। জেকা 2026-এ কীভাবে তুমি স্টেপ বাই স্টেপ এগোবে। সবার প্রথম তুমি চেক করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তুমি আগে দেখে নাও তোমার, দেখো এটা মাস্টার ডিগ্রির এক্সাম, জেকা, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন, রাইট? জেকা রেসপেক্টে তুমি যদি দেখতে যাও, তুমি 10-এ কত পেয়েছো, 12-এ কত পেয়েছো, 10-এর ম্যাথে কত পেয়েছো, 12-এর ম্যাথে কত পেয়েছো, গ্রাজুয়েশনে কত, গ্রাজুয়েশনের ম্যাথে কত, অর্থাৎ লাস্ট 3খানা ডিগ্রির মার্কস, তুমি কি ডিগ্রি করেছো, সেই ডিগ্রিটা বিসিএ করেছো, বিসিএদের অ্যাপ্রুভাল এক রকমের, বিএসসির এক রকমের, বিএসসি জেনারেলের এক রকমের, বিএসসি বিসিএ বাদ দিয়ে অন্য কোনো ডিগ্রি করে আসলে তার এক রকমের। সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী আগে দেখে নাও তুমি কোন কোন কলেজ পেতে পারো। অনেকেই জিজ্ঞাসা করে দাদা যাদবপুর পাবো কী করে, পরবর্তী সময় গিয়ে সে চেক করে 2-3 মাস প্রিপারেশন নেওয়ার পরে যে সে যাদবপুরের জন্য এলিজিবল নয়। অনেকে টার্গেট রাখে ক্যালকাটায় ভর্তি হতে, তারপর গিয়ে দেখে সে ক্যালকাটার জন্য এলিজিবল নয়। তো আমার বক্তব্য হচ্ছে, আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করো, তুমি কোন কোন কলেজে এলিজিবল, ফার্স্ট। সেকেন্ড, তুমি যে কলেজগুলোতে এলিজিবল তার মধ্যে থেকে তুমি টার্গেট করো যে আমি কোন কলেজে পড়বো। ধরো তুমি ম্যাকআউটের কলেজগুলোতে এলিজিবল, কল্যাণী গভর্নমেন্ট, ম্যাকআউট ইনহাউস, হেরিটেজ, টেকনো, নারুলা, বেবি পোদ্দার, এতগুলো কলেজে তুমি এলিজিবল। তুমি টার্গেট সেট করো যে তুমি কল্যাণী গভর্নমেন্টে পড়বে, ম্যাকআউটে পড়বে, হেরিটেজে পড়বে না টেকনোতে পড়বে। যদি তোমার টার্গেট থাকে যে স্যার আমি খুব ভালো পড়াশোনা করব, আমার ফিনান্সিয়াল ড্রব্যাক আছে, ফিনান্সিয়ালি আমি পেরে উঠছি না স্যার, আমি মন দিয়ে পড়াশোনা করব, চাকরি আমি নিজে খুঁজে নেব, গো ফর কল্যাণী গভর্নমেন্ট আর ম্যাকআউট। যদি কল্যাণী গভর্নমেন্ট আর ম্যাকআউটে যেতে হয় তাহলে আমি বলবো তোমাকে র্যাঙ্ক করতে হবে অবশ্যই 80 থেকে 150-র মধ্যে, বা আরেকটু বেটার 70 থেকে 150-র মধ্যে। তো 70 থেকে 150-র মধ্যে যখন র্যাঙ্ক করতে হবে, সেই অনুযায়ী কি কি নাম্বার আছে সেটা পেতে হবে। তাই সেই অনুযায়ী নাম্বার, সেই অনুযায়ী তোমার পড়াশোনার প্রিপারেশন। তুমি যদি যাদবপুর ক্যালকাটাতে এলিজিবলই না হও, তুমি কেন টপ 50-র জন্য লড়তে যাবে? কেন তুমি সব সাবজেক্টে লোড নিতে যাবে? বাদ দাও 2খানা সাবজেক্ট, ওর জায়গায় অন্য সাবজেক্টগুলো বেশি করে প্র্যাকটিস করো। নাও থার্ড ফেজ, নো দ্য রিকোয়ার্ড র্যাঙ্ক, অ্যান্ড মার্কস ফর ইউর কলেজ। ধরো তুমি টার্গেট করলে, আমি এক্সাম্পল দিচ্ছি আবার, যে স্যার আমার ফিনান্সিয়াল কোনো ইস্যু নেই,
আমি 3 লাখ 4 লাখ দিয়ে পড়তে পারবো, আমার হেরিটেজ টেকনোর মধ্যে কোনো একটা কলেজ দরকার, আমার চাকরিটা সবার আগে দরকার। কারণ কল্যাণী আর ম্যাকআউটের ক্ষেত্রে কিন্তু প্লেসমেন্টের সাপোর্ট অত বেশি পাওয়া যায় না র্যাদার দ্যান হেরিটেজ টেকনো। হেরিটেজ সব থেকে ভালো প্লেসমেন্ট দেয় এনসিএর ক্ষেত্রে। তাই হেরিটেজের, ধরো কেউ একজন টার্গেট করলো স্যার আমি হেরিটেজে পড়বো, তো হেরিটেজের কাট অফ মোটামুটি 300 অব্দি যায়। তা তুমি যদি 200-250-র মধ্যে র্যাঙ্ক করে নাও তাহলেই তো তোমার হয়ে গেল। আর তোমাকে 200-র মধ্যে র্যাঙ্ক করা মানে হচ্ছে তোমাকে আরামসে 70-এর নিচে নাম্বার পেলে হবে। 70-এর নিচে বলবো না, 70 থেকে 80-র মধ্যে পেলে, না 70 থেকে 75 পেলেই 200-র মধ্যে র্যাঙ্ক করে যাবে তুমি। তা তোমাকে 120-তে 75 পেতে হবে, মানে 45 মার্কস কম পেলেও তুমি কিন্তু হেরিটেজ পাবে। কেন সব সাবজেক্টের লোড নেবে? বাদ দাও এই 3খানা সাবজেক্ট। তোমার যদি টার্গেট হেরিটেজ থাকে, এই 3টে সাবজেক্ট বাদ দাও, ফোকাস করো এই টপ 7টা সাবজেক্টে। তুমি যদি অ্যাভারেজ, আমি বলছি, পার ডে 5 ঘন্টা পড়াশোনা করো, সপ্তাহে যদি 35 ঘন্টা পড়াশোনা করো, 35 ঘন্টা তুমি 10টা সাবজেক্টে ভাগ করে দিচ্ছ 3-4 ঘন্টা করে, 7টা সাবজেক্টে ভাগ করলে হয় 5 ঘন্টা করে। অর্থাৎ এই সাবজেক্টগুলো যেগুলোতে আসার চান্স বেশি, সেগুলোতে 3 ঘন্টা না পড়ে 5 ঘন্টা পড়ো। দ্যাটস মাই পয়েন্ট। নেক্সট, থার্ড ফেজ গেল। ফোর্থ ফেজ, চুজ ইউর কারেক্ট সাবজেক্ট টু গেট দ্যাট র্যাঙ্ক। অর্থাৎ সবার প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেন সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি কোন কোন কলেজ পছন্দ করছো, দেন সেই কলেজ পেতে গেলে কত র্যাঙ্ক করতে হয়, কত স্কোর করতে হয়, আর সেই স্কোর করতে গেলে কি কি সাবজেক্ট দরকার। এই হচ্ছে জেকার ভালো র্যাঙ্ক করার রোডম্যাপ। জেকাতে ভালো র্যাঙ্ক করতে গেলে যারা যারা এই রোডম্যাপ ফলো করে, অ্যাকচুয়ালি আমাদের ইগো, আমাদের ভয় আমাদেরকে অনেক বিষয় পিছিয়ে দেয়, আমাদের মাইন্ড সেট আপ নষ্ট করে দেয় এন্ট্রান্স এক্সামের জন্য। তো এন্ট্রান্স এক্সামের ভালো প্রিপারেশান, যেমন জেকার মতো, জেকা কিন্তু কম জোন দেয় কিন্তু কম্পিটিশনটা খুব ভালো হয়। 5000-6000 ছেলে মেয়ে জেকা দেয়, কিন্তু কম্পিটিশনটা বেশ হাই হয়, মানে টাইট কম্পিটিশন হয় টপ 500-এর মধ্যে, দারুণ কম্পিটিশন হয় ওই জায়গাটাতে, সামান্য সামান্য মার্কসের জন্য র্যাঙ্ক পিছিয়ে যায়। তো যখন কম্পিটিশন এত হাই, তোমাকে তো কম্পিটিশন জিততে হবে। তুমি 9 পয়েন্ট 10 পয়েন্টের গল্প তো এখানে আসছে না। দেন মুভ উইথ স্ট্র্যাটেজি, র্যান্ডামলি মুভ করো না, একটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিশাতে মুভ করো, সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আমি ডিএসএ শুরু করব। ডিএসএ প্রথম থেকে শেষ অবধি পড়াবো জেকার জন্য। স্টে টিউনড।